আমরা যাকে ভালোবাসি আসলে কি তাকেই ভালোবাসি, নাকি তার নামে নিজের মনে সাজানো কোনো মায়াবী প্রতিচ্ছবিকে ভালোবাসি? পাহাড়ের চূড়ায় যখন মৃত্যু দরজায় কড়া নাড়ছিল, ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমি যার শব্দের প্রেমে পড়েছিলাম আসলে সে নীরা নয়, কিন্তু কে সেই রহস্যময়ী মেঘবালিকা যার নীল কালির ছোঁয়ায় আমার পৃথিবীটা বদলে গিয়েছিল। নমস্কার, আমি শ্যাম। আপনারা শুনছেন শব্দের ইন্দ্রজাল। তাহলে শুরু করছি আজকের গল্প, নীল কালির মেঘবালিকা দ্বিতীয় পাঠ। পাহাড়ের চূড়ায় পুরানো এক তিব্বতী গুহা। মন্দিরের শত শত রঙিন প্রেয়ার ফ্ল্যাগ বাতাসের তোড়ে পথ করে উড়ছে। আকাশের মন আজ খুব চঞ্চল। লাইব্রেরিতে ফেলে আসা সেই প্রশ্ন, আজ বিকেলে কি আমরা একা একা কথা বলতে পারি, তার মাথায় বারবার ঘুরছে। সে দেখল নীরা মন্দিরের এক কোণে বসে চোখ বন্ধ করে আছে। তার শান্ত মুখে যেন এক অপার্থিব পবিত্রতা। আকাশ সাহস করে পাশে গিয়ে বসল। নীরা, আপনি কি খুব একা থাকতে ভালোবাসেন? নীরা চোখ না খুলেই খুব ধীর স্বরে উত্তর দিল, একা থাকাটা অভ্যাস আকাশবাবু, তবে পাহাড়ের এই নির্জনতা যেন বুকের ভেতরটা খালি করে দেয়। আকাশের মনে হলো লাইব্রেরির সেই মেঘবালিকা ঠিক এই সুরেই কথা বলে। সে আর নিজেকে সামলাতে পারল না। সে নীরাকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আকাশের রং বদলে গেল। হঠাৎ করেই চারপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো। পাহাড়ের ওপার থেকে ধেয়ে এলো কালচে মেঘের দল। অর্ক আর রিয়া, যারা একটু দূরে ছবি তুলছিল, তারা চিৎকার করে সবাইকে সতর্ক করতে শুরু করলো, সবাই নিচে নামুন, ল্যান্ডস্লাইড হতে পারে, তাড়াতাড়ি বাসের দিকে চলুন। অর্কের গলায় আজ আর সেই ফুরফুরে ভাবটা নেই, যে এখন একজন দায়িত্বশীল লিডার। বাতাস যেন দানবের মতন গর্জন শুরু করেছে। বড় বড় পাইন গাছগুলি তাসের ঘরের মতো দুলছে। নীরা ভয় পেয়ে আকাশের হাতটা শক্ত করে চেপে ধরল। আকাশের মনে হলো এই সেই মুহূর্ত যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল। কিন্তু ঠিক এই সময় ধুলার ঝাপটা আর বৃষ্টির দৌড়ের মাঝে আকাশ দেখল গ্রুপের আরো একজন মেয়ে, যে সবসময় হাসি খুশি থাকে, সেই রিয়া এক মুহূর্তের জন্য স্থির হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। রিয়ার চোখে জল নাকি বৃষ্টির জল বোঝা গেল না। সে দ্রুত ক্যামেরাটা জ্যাকেটের নিচে লুকিয়ে অন্য যাত্রীদের সাহায্য করতে চলে গেল। ঝড়টা বেশ কিছুক্ষণ তাণ্ডব চালালো। পাহাড়ের একটা অংশ ধসে নিচে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। বাস আর এগোতে পারবে না। অর্ক সিদ্ধান্ত নিল পাশের একটা পুরনো ডাকবাংলোতে সবাইকে রাত কাটাতে হবে। ডাকবাংলোর স্যাঁতস্যাঁতে ঘর, টিমটিমে হ্যারিকেনের আলো, বাইরের অবিরাম বৃষ্টি পড়ছে। আকাশ নীরাকে এক কোণে বসিয়ে রেখে লাইব্রেরিতেই বইটার কথা ভাবছিল। তার পকেটে থাকা চিরকুটটা সে বার করলো। সে নীরাকে একটু কফি দেওয়ার জন্য বারান্দায় এলো। সেখানে দেখলো রিয়া একা দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। আকাশ বলল, রিয়া, খুব বিপদ হলো আজ, তাই না? রিয়া ম্লান হেসে বলল, পাহাড়ে মেঘ জমলে বৃষ্টি তো হবেই আকাশ। কেউ ভেজে নিজের ইচ্ছায়, আর কেউ ভেজে পরিস্থিতির চাপে। আপনি বোধহয় আজ একটু বেশি ভিজে গেছেন। রিয়ার কথা বলার ভঙ্গিটা আকাশের চেনা মনে হলো, ঠিক যেন সেই পেন্সিলের ডগায় লেখা ছন্দগুলো। আকাশের হৃৎস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। সে রিয়ার হাতের দিকে তাকালো।
রিয়ার আঙুলে নীল কালির একটা ছোট দাগ লেগে আছে। লাইব্রেরির সেই শেষ উত্তরটা কি নীল কালিতে ছিল না? আকাশের সামনে এখন এক চরম সত্য। একদিকে তার স্বপ্নের নীরা, যে তার স্পর্শে কাঁপছে, কিন্তু তার মনের নাগাল সে পায়নি। অন্যদিকে রিয়া, যে আড়ালে থেকে আকাশের মনের সবটুকু পড়ে ফেলেছে। ডাক বাংলোর পুরনো ড্রয়িং রুমে একটা মাত্র মোমবাতি জ্বলছে। বাইরে বৃষ্টির শব্দ এখন একটানা ঝমঝমিয়ে নামছে। নীরা জানালার পাশে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। আকাশ তার জন্য কফি নিয়ে এসে পাশে বসলো। আকাশ খুব নিচু স্বরে বলল, নীরা, লাইব্রেরির এই বইটার শেষ পাতায় আমি একটা প্রশ্ন লিখে এসেছিলাম, আপনি কি সেটা পড়েছিলেন? নীরা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। মোমবাতির আলোয় তার চোখে এক রাস বিস্ময়। সে বলল, লাইব্রেরি? আমি তো কাল সেখানে গিয়েছিলাম শুধু একটা পুরনো ম্যাপ দেখতে। কোনো বই তো আমি পড়িনি আকাশবাবু। আকাশের হাতের কফির কাপটা কেঁপে উঠল। কিন্তু সেই যে পেন্সিলের লেখা মেঘ বালিকা, আপনি কি কিছুই লেখেননি? নীরা মাথা নাড়ল। না তো, আমি তো খুব একটা কবিতা বা চিঠি লিখি না, কিন্তু আপনার এই কথাগুলি শুনে মনে হচ্ছে কেউ একজন খুব সুন্দরভাবে আপনার সাথে একটা খেলা খেলছে। কে সে? আকাশ স্তব্ধ হয়ে বসে রইল। তার এতদিনের সব আবেগ, সব কল্পনা যেন এক মুহূর্তে বালির প্রসাদের মতো ভেঙে পড়ল। তাহলে সে যার প্রেমে পড়েছে সে এই নীরা নয়? সে আসলে প্রেমে পড়েছে ওই শব্দগুলোর? ঠিক সেই সময় দরজার পাশে একটা ছায়া নড়ে উঠল। রিয়া দাঁড়িয়ে আছে সেখানে, তার ভেজা চুলগুলো পিঠে লেপ্টে আছে। সে আকাশের দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিল। সেই হাসি যার মধ্যে জয়ের আনন্দ নেই, আছে এক বুক চাপা কষ্ট। রিয়া শুধু বলল, আকাশ, অর্ক ডাকছে, পাহাড়ের ধস সরানোর জন্য লোক এসেছে, আমাদের হয়তো ভোরেই বেরিয়ে পড়তে হবে। আকাশ দেখল রিয়ার হাতের সেই নীল রঙের কলমটা, যা দিয়ে লাইব্রেরির শেষ চিরকুটটা লেখা হয়েছিল। আকাশের মনে হলো তার পায়ের তলার মাটি পাহাড়ের ধসের মতোই সরে যাচ্ছে। সে বুঝতে পারছে না সে কার দিকে তাকাবে, তার সামনে বসে থাকা বাস্তবের নীরা, নাকি দরজায় দাঁড়িয়ে থাকা তার স্বপ্নের মেঘবালিকা রিয়া। রাত যখন গভীর হলো, বৃষ্টির শব্দ পাল্টে গিয়ে এক ভয়ঙ্কর গর্জনে রূপ নিল। বাইরে থেকে ভেসে আসা পাথরের ঘস্তনের বিকট শব্দ পাহাড়ের বুক ছিঁড়ে ধস নামছে। ডাক বাংলোর পুরনো জানালার কাঁচগুলো বাতাসের ঝাপটায় থরথর করে কাঁপছে। হঠাৎ এক প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে উঠল, আর সাথে সাথেই মোমবাতিটা নিভে গিয়ে ঘর অন্ধকার হয়ে গেল। অর্ক চিৎকার করে উঠল, সবাই ঘর থেকে বেরোন, বারান্দার পেছনের অংশটা ধসে যাচ্ছে, তাড়াতাড়ি। অন্ধকারে হুড়োহুড়ি শুরু হলো। রিয়া আর অর্ক টর্চ হাতে সবাইকে আগলে বারান্দার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আকাশ তখনও কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে। সে দেখল নীরা ভয়ে এক কোণে কুঁকড়ে আছে। আকাশ তাকে জড়িয়ে ধরে অন্ধকার বারান্দার দিকে দৌড় দিল। ঠিক সেই মুহূর্তে একটা বিশাল গাছ মরমর করে ডাক বাংলোর ছাদের এক কোণে আছড়ে পড়ল। আগুনের ফুলকি আর ধুলোয় চারপাশটা নরক গুলজার হয়ে উঠল। রিয়া তখনও দরজার কাছে দাঁড়িয়ে যাত্রীদের বের করে দিচ্ছিল। আচমকা আকাশের পায়ের তলার কাঠের মেঝেটা মট করে শব্দ করে উঠল। আকাশ, তরুণ ওখান থেকে! রিয়ার আর্তনাদ ছিঁড়ে উঠল বাতাসের শব্দ। আকাশ দেখল নীরাকে নিয়ে সে যেখানে দাঁড়িয়ে আছে সেই বারান্দার অংশটা নিচের দিকে খাদের দিকে ঝুঁকে পড়ছে। এক সেকেন্ডের ব্যবধানে আকাশ নীরাকে সজোরে ধাক্কা দিয়ে শক্ত মেঝের উপরে ফেলে দিল, কিন্তু ভারসাম্য হারিয়ে সে নিজে ঝুলে পড়ল ভাঙা রেলিংয়ের উপর। নিচে কয়েক হাজার ফুট গভীর অন্ধকার খাদ আর বৃষ্টির উন্মাদনা। আকাশের একটা হাত স্রেফ রেলিংয়ের একটা কাঠের টুকরো আঁকড়ে আছে।
বৃষ্টির জলে পিচ্ছিল সেই কাঠ বেশিক্ষণ ধরে রাখা অসম্ভব। নীরা পাথরের মতো জমে গেছে ভয়ে। ঠিক তখনই একজোড়া সরু হাত অন্ধকার থেকে এসে আকাশের কবজিটা শক্ত করে ধরল। টর্চের আলোয় আকাশ দেখল সে রিয়া। রিয়ার মুখটা বৃষ্টির জলে ভিজে একাকার, চোখে এক অমানসিক জেদ। সে তার সর্বশক্তি দিয়ে আকাশকে টেনে তোলার চেষ্টা করছে। ছেড়ে দাও রিয়া, তুমিও পড়ে যাবে, আকাশ চিৎকার করে বলল। রিয়া দাঁতে দাঁত চেপে ধরা গলায় বলল, আমি তো অনেক আগেই পড়ে গিয়েছি আকাশ। পাহাড়ের ওই ধুলো মাখা বইয়ের পাতায় আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলেছি। আজ আপনাকে হারাতে দেব না। আকাশের কানে কথাগুলো বাজলো। আজ কোনো বই নেই, কোনো ছদ্মনাম নেই। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সে শুধু শুনতে পেল সেই মেঘ বালিকার আসল কণ্ঠস্বর। অথচ তার অন্য হাতটা তখনও নীরার দিকে বাড়িয়ে দেয়া ছিল। এক অদ্ভুত ত্রিভুজ, যেখানে একজন জীবন দিচ্ছে, একজন জীবন বাঁচাচ্ছে, আর একজন স্রেফ স্তব্ধ হয়ে দেখছে। পরদিন ভোরে যখন উদ্ধারকারী দল এলো, আকাশ দেখল পাহাড়ের সেই চিরচেনা কুয়াশা আজ যেন অনেক বেশি সাদা, একদম কাফনের মতো। রিয়া তার হাত ছাড়িনি, কিন্তু সে নিজে মারাত্মক চোট পেয়েছে। আকাশ আর রিয়া পাশাপাশি বসে আছে উদ্ধারকারী ভ্যানে। নীরা একটু দূরে অন্য যাত্রীদের সাথে বসে অঝরে কাঁদছে। আকাশ রিয়ার দিকে তাকালো। রিয়ার চোখে সেই মায়াবী ক্লান্তি। আকাশ ফিসফিস করে বলল, কেন এটা করলে? আমি তো নীরাকে খুঁজছিলাম। রিয়া ম্লান হেসে জানালার দিকে তাকিয়ে বলল, আপনি তো শুধু মলারটা দেখেছিলেন আকাশ, ভেতরের শব্দগুলো পড়তে পারেননি। আমি আপনাকে নীরা হিসাবেই বাঁচাতে চেয়েছিলাম, রিয়া হিসাবে নয়। রিয়া জানালার বাইরে তাকিয়ে ম্লান হাসল। সে আমাকে রিয়া হিসাবে নয়, নীরা হিসাবে বাঁচাতে চেয়েছিল। আমার পকেটে থাকা সেই ভিজে যাওয়া চিরকুটটার নীল কালি ততক্ষণে ধুয়ে গেছে। আমি বুঝতে পারছি না, এইভাবে আমার পাশে যে মেয়েটি রক্তাক্ত অবস্থায় বসে আছে, সে কি আমার জীবনদাত্রী, নাকি আমার সেই হারিয়ে যাওয়া স্বপ্নের মেঘ বালিকা? আর নীরা, যে একটু দূরে বসে অঝরে কাঁদছে, তার চোখের জল কি আমার জন্য, নাকি সে নিজেও কোনো বড় রহস্য লুকিয়ে রেখেছে তার শান্ত চোখের আড়ালে? যদি আমার গল্পের এই পর্বটা আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর পরবর্তী গল্পগুলি শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।